আমাদের অনুভূতি ও আমাদের অস্তিত্বের সংমিশ্রণে গড়া এক বিরাট সাংস্কৃতিক উৎসবের নাম বইমেলা। লেখক, প্রকাশক, পাঠকের মহা মিলনস্থল বইমেলা। আসলে বইমেলাকে ঘিরে আমাদের অনেক আশা। লেখকরা যেমন আশায় বুক বাঁধে, তেমনি প্রকাশকরাও মেলার দিনগুলো নিয়ে স্বপ্ন দেখে। আর বইপ্রেমীরা তো সারা বছর ধরেই বইমেলার অপেক্ষা করে। 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে 42তম আগরতলা বইমেলা। প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান পিপাসুরা ছুটে আসে তাদের পছন্দের বইগুলো এই মেলা থেকে সংগ্রহ করার জন্য। 1981 সালে শুরু হওয়া এই বইমেলা যৌবন পেরিয়ে আজ সম্পূর্ণ পরিণত। মাঝে মধ্যে একটু আধটু ছন্দপতন দেখা গেলেও আগরতলা বইমেলা কিন্তু আজও তার গরিমা বজায় রেখেছে। তবে আজকাল বইমেলায় ভিড়ের তুলনায় বইয়ের চাহিদা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। অনেকেই অভিযোগ করেন যে একাংশ মানুষ বইমেলায় গিয়ে পরিবার প্রিয়জনদের নিয়ে খাবারের দোকানে যতটা ব্যয় করেন তার সিকি ভাগও বই কেনার জন্য ব্যয় করেন না। যদিও পরিসংখ্যান বলে প্রতি বছর বইমেলায় বিক্রি বাড়ছে, তবুও সত্যিকারের বই প্রেম আজ কতটা দেখা যায়? বই বিক্রি নিয়ে প্রকাশকরা কতটা সন্তুষ্ট? লেখকরা কতটা পারছেন পাঠকদের মনে জায়গা করে নিতে? রাজ্যের সাহিত্য চর্চার মান কতটা বাড়ছে দিন দিন? যন্ত্রচালিত আজকের যুগে নবীন প্রজন্ম কতটা সাহিত্য চর্চায় উৎসাহিত হচ্ছে? এমন নানান প্রশ্ন বইমেলা চত্বরেই ঘুরপাক খায়। তাই সেই বিষয়গুলো একটু গভীরে ভেবে দেখতে বইমেলার আড্ডাকে আমরা নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বইমেলা নিয়ে আজ আমাদের এই বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৌভিক বাগচি, ডক্টর সৌভিক বাগচি, এবং আরও একজন অতিথি আমাদের সঙ্গে এসে জুড়ে যাওয়ার কথা, উনি এসে গেলেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। ডক্টর বাগচি, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই যেটা জানতে ইচ্ছে করে, যখন 42তম আগরতলা বইমেলা চলছে, নতুন বইয়ের গন্ধ, কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক সাহিত্যিকদের ভিড়, লিটল ম্যাগ, সব মিলিয়ে কেমন দেখলেন এবারে বইমেলা? আমি প্রথম কথাই যেটা বলবো, বই যখন সই দুজন মিলে রই, বইয়ের রেখায় শৈশবের ওই বিন্নি ধানের খই ছড়িয়ে দিয়ে রঙে রঙিন নতুন বৈভব। বইমেলা তো আর কিছু নয়, বইমেলা উৎসব। বাহ, দারুণ। এই উৎসবের প্রাঙ্গণ থেকে আমিও এইমাত্র এলাম। কাজেই সেই উৎসবের উষ্ণতাটা আমাদের সারা বছর ধরেই আমাদেরকে জাগিয়ে রাখে। কাজে বইমেলা আমাদের কাছে একটা প্রাণের মেলা। আমাদের উৎসব প্রাঙ্গণ যেমন, আমাদের পারস্পরিক মত আদান প্রদানের পালা, অবশ্যই বই নেওয়ার পালা, বই পড়ার পালা, দেখার পালা, এবং নতুন বইয়ের গন্ধ শোখার পালা। সেজন্য অন্যান্য যে মেলাগুলো আছে তার থেকে বই মেলার তফাৎটা কিন্তু সম্পূর্ণ অন্য জায়গায়, এটা ভাবতে হবে। একদম ঠিক, বইমেলা একটু অন্যরকম। এখন কথা হচ্ছে যে এই যে বইমেলার নানান দিকগুলো আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট কোনটা করে? ধরুন, নতুন বই তো অবশ্যই আছে, এবং নতুন বইয়ের সেই গন্ধ, অবশ্যই স্টলে দাঁড়িয়ে অনেকগুলো বইয়ের প্রথম এক পাতা দু পাতা পড়া, হ্যাঁ, পড়ার সঙ্গে কোন বইমেলা চত্বরে কবি সম্মেলন, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা চক্র চলে, লেখক সাহিত্যিকদের ভিড় থাকে, অনেকের সঙ্গে দেখা হয়, সেখানে নতুন করে পরিচয় হয়, এবং পাশাপাশি লিটল ম্যাগের একটা আলাদা অস্তিত্ব, আলাদা একটা মাত্রায় যেন চাহিদা লিটল ম্যাগে থাকে। আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট কোনটা? আমাকে আমি প্রথম, মানে যদি পরপর আমাকে সাজাতে বলেন, আমি প্রথম বইমেলা প্রাঙ্গণে ঢুকে আগে লিটল ম্যাগ স্টোরে যাই। আচ্ছা, এটা আমার কাছে প্রথম। লিটল ম্যাগ, হ্যাঁ, এটা লিটল ম্যাগ পরপর আমি যদি বলেন, এবং লিটল ম্যাগে যাওয়ার পর সেখানে বসা, তাদের যে বইগুলো বেরিয়েছে সেগুলো দেখা, পারস্পরিক আদান প্রদান, এগুলো হয়। কে কিরকম ভাবে কবিতা লিখছে, কতটা লিখছে, নতুন গল্পটা কোনো হয়তো প্রকাশনী থেকে ত্রিধারা প্রকাশনী হোক বা মনন স্রোত হোক, এরা যে রয়েছে তারা লিখছেন,
কবি নকুল রায় ওখানে থাকছেন, অনেকে থাকছেন, চয়ন সাহা থাকছে। তাহলে এই এদের মধ্যে গিয়ে তাদের হাত থেকে কবিতার বইটা নেওয়া, মানে আমাকে আজকে যেমন আমাদের রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত কবি নকুলদা আমাকে তার একটি কবিতার ছোট্ট একটা কি বলবো বুকলেটই বলবো দিলেন, এবং সেখানে উনি ওনার নিজের নামটা আমি বললাম স্বাক্ষর করে দিতে। আমার কাছে এটা একটা বড় প্রাপ্তি। কেন বড় প্রাপ্তি? উনি একজন বড় কবি, উনি একজন পাঠকের কাছে উনি বইটা দিচ্ছেন। আসলে তাহলে মানে যেটা আমরা প্রত্যক্ষভাবে দেখছি সেটা শুধু লিটল ম্যাক বলে না, যে কোনো স্টলে গিয়ে দেখছি যে কোনো প্রকাশক বলি, যে কোনো লেখক বলি, তাদেরকে কিন্তু কাদের দ্বার প্রান্তে উপস্থিত হতে হয়েছে? পাঠকের কাছে উপস্থিত হতে পেরেছে। এবং এইটা বইমেলার মধ্যে আমি যেমন লিটল ম্যাক স্টলে যাই, আমি পরপর বলেছি, তারপর আমি অন্যান্য যে স্টলগুলো রয়েছে সেগুলোতে গেছি, নিহারিকাতে গেছি, আনন্দতে গেছি, নয়া পুস্তক মহলে গেছি, সৈকতে গেছি, এবং সেখান থেকে যে বইগুলো আমার মনে হয়েছে যে আমার এই মুহূর্তে দরকার পড়া, সেই বইগুলো আমি কালেক্ট করেছি। এবং আমি কালেক্ট করেছি মানে কি, আমি এগুলো পড়বো বলে করেছি। অর্থাৎ আমার নিজের পাঠক সত্তাটাকে বারবার নতুন করে খুঁজে নেওয়ার একটা অন্বেষণ বা খুঁজে নেওয়ার একটা প্রবণতা আমার বইমেলা প্রাঙ্গণে ঢুকলে মনে হয়। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে পরপর আমি এই স্টলগুলোতে গেছি, এইগুলো নিয়েছি। আসলে কি সকলেই কবি নন, কেউ কবি, এটা যেমন বলে গেছেন জীবনানন্দ। আমি সেরকম একটা কথা বলি যে আসলে সকলেই পাঠক নন, কেউ পাঠক পাওয়াটাও একটা খুব বড় ব্যাপার। সেজন্য প্রকাশক বলি, লিটল ম্যাক বলি, যারা লিখছেন তারা প্রত্যেকে কিন্তু পাঠকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, তাদের শ্রেষ্ঠ বিচারকের কাছে দাঁড়িয়ে আছেন। বইমেলায় গেলে আমার কিন্তু এইটা মনে হয়, হ্যাঁ সেলফি তোলা বা ছবি তোলা এগুলো নেই আমি বলছি না, এটা আছে। আমি কিন্তু এটাকে একেবারে একদম নস্যাৎ করে দিচ্ছি এইরকম ব্যাপারটা কিন্তু নয়। কিন্তু এছাড়াও আমার যেটা চোখে পড়ে সেটা হচ্ছে পাঠক। কতজন পাঠক তারা বইটা উল্টাচ্ছেন, অন্তত 2 পৃষ্ঠা হলেও পড়ছেন, অন্তত 3 পৃষ্ঠা হলে পড়ে বলছেন আমাকে এটা দিন তো। ঠিক আছে, আমি ওই যে বললাম না যে ওই বইয়ের রেখায় ছড়িয়ে দিয়ে শৈশবের ওই বিন্নিধানের খই, এই আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবনটাকে বইয়ের মধ্যে দিয়ে পাতায় পাতায় রেখায় রেখায় খুঁজে বেড়ানোর জন্যই আমার বইমেলায় যাওয়া এবং বইমেলাকে উৎসব বলে মনে করা। একদম আপনি যেভাবে বইমেলাকে ব্যাখ্যা করলেন এবং যেই নজরে আপনি বইমেলাকে দেখেন, এখন প্রশ্ন হচ্ছে যে যারা বইমেলায় যাচ্ছে সবাই কি আমরা সেভাবে দেখি? যদি সেভাবে দেখতাম তাহলে বোধহয় বইমেলা নিয়ে কোনো প্রশ্নই হতো না, বইমেলাকে নিয়ে কোনো কথাই হতো না, কোনো নেতিবাচক আলোচনা হতো না। এখানে একটা ব্যাপার বক্তব্য আছে, সেটা হচ্ছে দেখুন, যে কোনো একটা উৎসব, যে কোনো একটা অনুষ্ঠান, এটা আমরা আশা করব কি করে যে একেবারে বিতর্ক শূন্য হবে। একদম আমার মনের মাঝে সেটাই দাগ কাটবে যেটা নিয়ে তর্ক হবে, যেটা নিয়ে বিতর্ক হবে। তর্ক বিতর্ক বিহীন ভাবে প্রচারের আলো সেটাই আসবে। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু আমাদের কাছে কাম্য নয়। কারণ কিভাবে তর্ক করতে হবে, কিভাবে বিতর্ক করতে হবে আমরা 19 শতকে একেবারে রামমোহনের কাছ থেকে শিখে গেছি। কিন্তু সেই রেনেসার ভিত্তিভূমিতে দাঁড়িয়ে তর্ক বিতর্ক, প্রশ্ন, পাল্টা প্রশ্ন, মত বিনিময়, ঠিক আছে, এবার সেই মত বিনিময়ের মধ্যে কারোর অর্থে এটা ভালো মত, কারোর অর্থে এটা খারাপ মত, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু তবু পারস্পরিক মত বিনিময়ের প্রশ্ন এবং পাল্টা প্রশ্নের বিতর্ক সব জায়গায় থাকা উচিত বলে আমার মনে হয়। ঠিক, সেটা প্রয়োজনও আছে অবশ্যই। আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা আপনাদের বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে জুড়ে যাবেন আমাদের আজকে আরো একজন অতিথি। তো আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, রাজ্যের আরো একজন বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপিকা মায়া মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এসে জুড়ে গেছেন। স্বাগত দিদি আপনাকে। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেহেতু বইমেলা প্রসঙ্গ আমাদের আজকে আলোচনা, যে 42তম আগরতলা বইমেলা চলছে এবং এই যে এবারে বইমেলা কেমন দেখলেন আপনি? নতুন বইয়ের গন্ধ, কবি সম্মেলন, লিটল ম্যাক, কোনটা বেশি আকৃষ্ট করছে আর সার্বিকভাবে বইমেলা কেমন দেখলেন? আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলে নিই। আমি গতকালকে রাত্রি 9টার সময় এখানে ল্যান্ড করেছি, আমি কলকাতায় ছিলাম। আচ্ছা, আপনি জানেন এখন? হ্যাঁ, আমি এখনো বইমেলা যাওয়া হয়নি। আমার বন্ধু শুভাশিস চৌধুরী, ও ত্রিপুরা বোর্ডে চাকরি করে, ওর 2-3টে বই বেরোচ্ছে এবং ও আমাকে বলেছে যে তুই অবশ্যই কলকাতা থেকে ফিরে বইমেলায় আয়। এবং আমাদের ছোটবেলায়, আমাদের ইউনিভার্সিটি লাইফে
আমরা কিভাবে করেছি না করেছি, খুব নস্টালজিক ওই সব ঘটনাগুলো নিয়ে সে বইটা লিখেছে। আমি ভাবছি কালকে চলে যাব, কালকে সানডে আছে, 5 তারিখ অবধি তো, হ্যাঁ ছুটির দিন আছে, 5 তারিখ অবধি তো বুক ফেয়ারটা চলবে, আমি ওর থেকেই শুনেছি। তো যার ফলে আমি এবার যেতে পারিনি। আচ্ছা, আপনি কালকে যাবেন? হ্যাঁ, কালকে আমি যাব। ঠিক, আমরা কালকে, এবারে বইমেলা হয়তো আপনি কালকে যাবেন, কিন্তু প্রতি বছরই তো আমরা বইমেলায় যাচ্ছি। এখন কথা হচ্ছে যে প্রতি বছর বইমেলায় ভিড় বাড়ছে, তবে বইমেলায় আপনার চোখে সত্যিকারের বই প্রেম কতটা ধরা পড়ে? প্রকৃত অর্থে সবার হাতে বই উঠছে বলে কি মনে হয় আপনার? আর বিশেষ করে এই যে মোবাইল ফোনের যুগে ই বুক, বইয়ের অডিও ভার্সন, এইসবের সঙ্গে টেক্কা দিয়ে ছাপা অক্ষরের বই আজ কতটা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত হতে পারছি না, এই কারণে যে আপনি যে কথাগুলো বলেছেন আংশিক সত্য। কারণ এখনকার ছেলে মেয়েরা স্বাভাবিক, আমরা যেভাবে পড়াশোনা করেছি, বই, একটা নতুন বইয়ের গন্ধ, বিশেষ করে নতুন ক্লাসে উঠলে, নতুন ক্লাসে পড়ার আগে ছবি দেখতাম আর বইয়ের গন্ধগুলো নিতাম, আর পছন্দসই কবিতা টবিতা এগুলো আমরা পড়তাম। এখনকার আমাদের ছেলে মেয়েদের কাছে এটা আমরা খুব প্রত্যাশাটা খুবই কম করি, কারণ ছেলে মেয়েরা একদম স্টিরিওটাইপ হয়ে গেছে। আমরা যখন অনার্স মাস্টার ডিগ্রি পড়তাম, তখন ক্লাসের যে টেক্সট বুক পড়তাম, সঙ্গে সঙ্গে স্যারেরা ম্যাডামরা আমাদেরকে অনেক রেফারেন্স বই বলতো, যে তোমরা এই প্রশ্নগুলো করতে গিয়ে রেফারেন্স বই পড়বে। এবং আমি ব্রন অ্যান্ড বটম কলকাতায়, তো যার ফলে বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে আমাদেরকে বইগুলো খোঁজ করতে হতো, সবসময় ইউনিভার্সিটি লাইব্রেরিতে পেতাম না বা কলেজ লাইব্রেরিতে পেতাম না। এখনকার দিনে ছেলে মেয়েদের কাছে এটা খুবই মানে অবাক হয়ে যায়। আমি ক্লাসে রিসেন্ট আমি রিটায়ারমেন্টে গেছি, কিন্তু যখন আমি ক্লাসে বলতাম টিচার, ইভেন টিচারদের অলসো, আমি টিচার ট্রেনিং কলেজে ছিলাম, টিচারদেরকেও যদি বলতাম স্যার এই ম্যাডাম এই বইটা একটু আরেকটা জায়গায় ভালো পাওয়া যায়, ওখানে গিয়ে পড়ে নেবেন, দুর্ভাগ্য ওনারা সেটা পড়তো না, পছন্দ করতো না, বলতো ম্যাডাম আপনি লিখে দিন না। এবং আমি এই ব্যাপারে একটা কথা বলি, কিছুদিন আগে আমি আমার টিচার ট্রেনিংদেরকে নিয়ে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন ভিজিট করাতে হবে, আমাদের একটা অঙ্গ, পার্ট অফ দ্য অঙ্গ, হ্যাঁ ট্রেনিং এর। তো তখন আমি সিলেক্ট করেছিলাম যে আমাদের এখানে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে ছেলে মেয়েদেরকে নিয়ে যাব, প্রি সার্ভিস ছেলে মেয়ে যাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি। তো 30-40 জন ছেলে মেয়েকে আমি নিয়ে গেছি। তো তখন উনি লাইব্রেরিয়ান ছিলেন সম্ভবত নারায়ণ দাস। তো ওনার সঙ্গে আমার আগের একটু পূর্ব পরিচয় ছিল। তো উনি আমাকে বললেন, ম্যাডাম এইরকম ভাবে কিছু কিছু ছেলে মেয়ে আমাদেরকে দিন, আমাদের এত এত বই, পড়ার লোক নেই, আমরা রেগুলার আসছি সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি লাইব্রেরি খোলা থাকে, আমরা বসে বসে মশা তাড়াই, মাছি তাড়াই। আধুনিক করলাম, আমরা এখানে কম্পিউটারের ব্যবস্থা করে দিলাম, মানে সবাই কম্পিউটার লার্নিংও করতে পারবে, কম্পিউটারে ডাউনলোড করতে পারবে এভরিথিং। এখানে ওই 2-1 জন আসে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেয়, তারা আসে, কিন্তু স্কুল খুঁজতে আসে, তারা পড়ে, কিন্তু স্কুল কলেজের ছেলে মেয়েরা মোটেও আসে না। এখানে আমরা যখন, শিববাবু আপনাকেও বলছি, যেটা ভাবছি যে এই যে যখন আমরা বলছি পরের প্রজন্ম, আজকের প্রজন্ম বই পড়ছে না বা বইয়ের প্রতি ইন্টারেস্ট নেই, যেটা দিদিও বলছেন অনেক সময়, কিন্তু এখানে ওদেরকে আমরা যখন বলছি সত্যিকারই দোষটা যদি খুঁজতে যাই, দোষটা তাদের কতটুকু? না, তাদের আমি কিন্তু মানে তাদেরকে যে একেবারে 100% দোষী করবো একদম। পরিবেশটা তো সেভাবে গড়ে ফেলেছি, নিশ্চয়ই সময়টা বদলে গেছে একদম। এখন ডিজিটালাইজেশনের যুগ, অনেক বইয়ের পিডিএফ আছে, আমার কাছে ন্যাচারালি এটা সুবিধাজনক। ঠিক আছে, এখন তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে বইগুলো সব পিডিএফ ফর্মেই থাক, কোনো ছাপানো হবে না। কিন্তু আমার যেটা বক্তব্য, সেটা জলের যেমন দরকার আছে, বরফেরও দরকার আছে। ওটার জলটার থেকেই তৈরি হচ্ছে, কিন্তু ওটা একটু শক্ত, এটা তরল। আমি কিন্তু পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে যে একেবারে দোষ দেব এরকম নয়, তাদেরকে আরো আনুষঙ্গিক অনেক কিছু ভাবতে হচ্ছে। কি ভাবতে হচ্ছে? চূড়ান্ত কম্পিটিশনের যুগ, আমাকে ট্র্যাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে দৌড় করানোর জন্য, শুরু থেকে দৌড়, আমাকে অ্যাট এনি কস্ট দৌড়তে হবে, আমার লক্ষ্য বা আমার যে গোলটা রয়েছে সেখানে রিচ করতে লাগবে। ঠিক আছে, এটা ঠিক ম্যাডাম যেটা বলছেন, আমরা যেভাবে পড়াশোনা করেছি বা আমরা যেভাবে বই পড়েছি, এরকম বই পড়া সত্যি এটা একটু অভাব, এটা অভাব আমি স্বীকার করছি। যেমন আমরা ছোটবেলায়, আমার কথা আমি দিয়ে বলতে পারি যে ছোটবেলা ক্লাস 5-6 কিছু বুঝি না বুঝি,
মানে লেপ মুড়ি দিয়ে তার মধ্যে একটা টর্চ জেলে গর্ভধারিণী পড়ছে। আমি জানি না গর্ভধারিণী কি তখন বিষয়, আমি জানি না, বুঝি না, কিন্তু পড়ছে। মানে একটা আকর্ষণ ছিল, বইয়ের প্রতি একটা আকর্ষণ ছিল, ঠিক জানার আকর্ষণ। হ্যাঁ, এই আকর্ষণটা একই সঙ্গে বলবো, এই আকর্ষণটা যে একেবারে পুরো মাত্রায় ছাত্রছাত্রীদের মধ্যে আছে, আমি যেহেতু নিজেও শিক্ষার সঙ্গে যুক্ত, আমি এটা বলবো না, কিন্তু তাদেরকে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে স্বাভাবিকভাবেই তাদেরকে কোনো সুবিধাজনক জায়গা, একটা রাস্তা খুঁজে নেওয়ার প্রবণতা তাদের মধ্যে তৈরি হচ্ছে, এটা ঠিক। কিন্তু হ্যাঁ, আমাদের যেটা কর্তব্য আমি মনে করি সেটা হচ্ছে এই চেতনাটা তাদের মনে তৈরি করা। বইয়ের একটা আলাদা গন্ধ আছে, ছাপার অক্ষরের একটা আলাদা রৈখিক রেখা আছে, ছবি আছে। এই ছবিটা তুমি তোমার মনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, এটা তো আমাদেরই দায়িত্ব। তুমি ডিজিটালাইজেশনে তুমি দৌড়ো, ঠিক আছে, তোমাকে দৌড়তে হবে, রিচ করতে হবে, যেটা ম্যাডাম বলছেন যে আমরা কখনো যন্ত্র হয়ে যাব না, সেই শিক্ষা দেব না, এটা নয়। স্টিরিওটাইপ হয়ে যাওয়া না, আমাকে পড়তে হবে, আমাকে সেলফিও তুলতে হবে, আমাকে পিডিএফ ফর্মেও পড়তে লাগবে, আমার দুটোই থাকবে, আর সেই সময়টা একটু বের করেও দিতে হবে তাদের। অবশ্যই। সেই জন্য আবারও বলছি, জল যেমন প্রয়োজন, বরফেরও প্রয়োজন আছে। দিদি, একজন সাধারণ পাঠক একটি ভালো বইয়ের কাছে কিভাবে পৌঁছবে? এখন এটা একটা প্রশ্ন। ধরুন এই যে বই মেলায় এত এত স্টল, এত এত বই, ধরুন যারা মানে পাঠ্যসূচির বইয়ের বাইরে অন্য কিছু বই খুঁজতে যাচ্ছে বা কিনতে যাবে, সে একটা ভালো বই কি করে পাবে? অন্যভাবে যদি বলি যে একটা ভালো বই পাঠকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটা কার? দেখুন, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখন বিজ্ঞাপনের যুগ, কিন্তু মানে সাংঘাতিক বিজ্ঞাপনের মাধ্যমে আমরা বুক ফেয়ার হওয়ার আগেই আমরা পত্রপত্রিকায় ভালো ভালো যারা রাইটার বা অথার তাদের লেখাগুলো আমরা পত্রিকায় দেখছি যে আসছে এবার বুক ফেয়ারে এই বইগুলো। আমি কলকাতা বুক ফেয়ারের কথাও বলছি, এখানেও দু চারটে আসে না এমন না, যে এই বইগুলো আসবে এবং আমরা বুক ফেয়ারে যাওয়ার আগে ঠিক করে নিই ওই বইগুলো আমাকে কিনতে হবে। হ্যাঁ, এবং আমরা ওই বইয়ের নামটা একটা বিরাট বড় ভূমিকা রাখে। হ্যাঁ, বইয়ের নাম, অথারের নাম অলসো, হ্যাঁ, ধরুন আমি কবিতার বই পছন্দ করি, তো কোন কবির কবিতা বই বেরোলো, বা উপন্যাস নভেল হলে কোন উপন্যাস বেরোলো, বা ছোট গল্প, নাটক, এনি বা লিটল ম্যাগাজিনের যে নানান ধরনের বইগুলো থাকে সেগুলো। তো এইগুলো বিজ্ঞাপনের মাধ্যমেই যেমন আসে, তেমন পাশাপাশি আবার আরেকটা জিনিসও আমার মনে হয় যে বুক ফেয়ারে যারা অংশগ্রহণ করেন, বিভিন্ন প্রকাশক সংস্থা বা বিক্রেতা যারা আসেন, তাদেরও কিন্তু শোকেসে তো সুন্দর বই সাজানো থাকে, কিন্তু কিছু কিছু বই যেগুলো বেশি প্রকাশক বা অথার তারা কিন্তু জানেন যে কোন বইটা বেশি ডিমান্ড হবে, চলবে বেশি, কোনটার চাহিদা একটু সামনে রাখা, হ্যাঁ চোখের সামনে রাখা, মানে কলেজ স্টুডেন্টের জন্য কোনগুলো, বা এজের উপর। ধরুন আমি একটা নভেল খুঁজছি, তো নভেলটা কোন বয়সের লেভেলের ছাত্রছাত্রীরা বা কোন বয়সের মানুষগুলো পড়তে পারে, এরকম একটা এজ গ্রুপ করে যদি দেওয়া হয়, আমি এগুলো দেখি না। এখন সমস্ত বই চারিদিকে ছড়ানো থাকে, তার মধ্যে থেকে খুঁজে বার করে পড়তে গিয়ে অনেকটা সময় লাগে। তো যে যারা প্রকাশক বা বইগুলো বিক্রি করছেন, বিক্রেতা, তাদেরও আমার রিকোয়েস্ট থাকবে, জানি না এই রিকোয়েস্টটা তারা রক্ষা করতে পারবেন কিনা, যে একটু একটু করে ছোট ছোট করে যদি ভাগ করে দেওয়া থাকে। হ্যাঁ, এবং দেখুন এই প্রসঙ্গে একটা কথা আমি বলি, আমি একটা সময় লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স করেছিলাম। তখন আমাদের কথাই ছিল, মানে আমরা লাইব্রেরি সায়েন্স এটা পড়েছিলাম যে গ্রন্থাগারিকের কাজ গ্রন্থ পাহারা দেওয়া না, গ্রন্থাগারিকের কাজ গ্রন্থগুলোকে পড়িয়ে নেওয়া, সুন্দর পাঠক তৈরি করা। গ্রন্থাগারিক অলরেডি টিচারের মতোই কাজ করে, যিনি গ্রন্থাগারিক উনি অলরেডি টিচারের মতো কাজ করেন, টিচাররা ক্লাসে পড়ান আর উনি বইগুলো এগিয়ে দেন যে এই বইগুলো পড়। প্রমথ চৌধুরী যেমন বলছেন যে লাইব্রেরি হলো মনের হাসপাতাল, আচ্ছা বলছেন উনি, বই পড়া প্রবন্ধেই বলছেন মনের রোগ সব, লাইব্রেরি হলো মনের হাসপাতাল, একদম। এবং দেখুন প্রমথ চৌধুরীর মতো একজন বিখ্যাত একজন মানুষ, উনি এই কথাটা বলেছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরও লাইব্রেরি নিয়ে অনেক কথা বলেছেন, যে শত সহস্র বর্ষের কোলাহল, মহাসমুদ্রের কোলাহল যদি এক জায়গায় নিশ্চুপে নিস্তব্ধ করে রাখা হয়, সেটা হচ্ছে গ্রন্থাগার। আপনি গ্রন্থাগারে কোন আমল থেকে শুরু করে একদম লেটেস্ট সবকিছু গ্রন্থাগারে পাবেন। তো বুক ফেয়ারটাও আমাদের অনেকটাই এরকম আমরা মনে করি, যে বুক ফেয়ারে একদম অনেক পুরনো বইও আমরা খুঁজে পাই, যে ওই বইটা আমার পেতে হবে কিন্তু পাচ্ছি না, কোনোখানেই পাচ্ছি না, কিন্তু বুক ফেয়ারে আসলে ঠিক মোটামুটি খুঁজে পাওয়া যায়। আবার একদম লেটেস্ট ভার্সন কি হচ্ছে সেটাও আমরা খুঁজে পাই।
আমি এই ছোট্ট করে একটু মজার একটা কথা বলি যে এই তো গতকালকে আমি কলকাতা থেকে এলাম, তো ওইখানে আমার ইউনিভার্সিটির বন্ধু বান্ধব, কলকাতা গেলে একটা বাড়ির অনুষ্ঠান বাড়ি ঘরে থাকি, কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাটা আমাদের থাকবেই, কফি হাউসে যাব, কলেজ স্ট্রিটে যাব, বই পড়া না গেলে আমাদের ভালো লাগবে না, সোজা কথা। তো এবার আমরা বই পাড়াতে ঢুকলাম, ঢুকে কলেজ স্ট্রিটে তো কফি হাউসের কফি খেলাম, খাওয়ার পরেই আমার বন্ধু, সে রিটায়ার্ড টিচার এখন, তো সে হঠাৎ করে আমাকে হুমায়ুন আহমেদের ছোট গল্প, এবার বুক ফেয়ারে বেরিয়েছে, হুমায়ুন আহমেদের ছোট গল্পটা আমাকে এবং আমার এক বান্ধবীকে প্রেজেন্ট করলো। এবং আমার মনে হয়েছে কফি খাওয়া টাওয়া ওগুলো যেমন আনন্দ, এই বইটার যে গন্ধটা, প্রথমেই কিন্তু আমার বই খুলে গন্ধ নিতে হবে, এত এই 61 বছর বয়সেও কিন্তু ওটা আমি নেই। এবং হুমায়ুন আহমেদের গল্পগুলো আমার বন্ধুকে বলছি, তুই তো পড়েছিস? বলতে হ্যাঁ আমি পড়েছি। তুই প্রথমটাই আগে ফার্স্ট পড়বি, ফার্স্ট গল্পটাই পড়বি। এই যে ও আমাকে আইডেন্টিফাই করে দিল, ও বইটা পড়েছে, যে তুই ফার্স্ট গল্পটা পড়বি। তো এইরকম ধরুন যারা বই প্রকাশকের সঙ্গে মানে প্রকাশনার সঙ্গে যুক্ত আছে, প্রকাশনার সঙ্গে অনেক মানুষ যুক্ত থাকে বিভিন্ন লেভেলের, ওনাদেরও উচিত ওই মানুষের চাহিদা অনুযায়ী কোন মানুষ কি একদম বইটাকে এগিয়ে দেওয়া, কারণ বইটাকে এগিয়ে দেওয়া পাঠকের কাছে এগিয়ে দেওয়া, এবং পাঠক বুঝে যে পাঠক কি পড়তে পারে সেই অনুযায়ী বইটাকে এগিয়ে দেওয়া। ঠিক। ডক্টর বাগচি, ত্রিপুরার সাহিত্য চর্চার কথা যদি আমরা বলি এবং সাহিত্য চর্চার ইতিহাসটা যদি একটু দেখি, বইমেলার আগে সেটা কেমন ছিল এবং বইমেলার পর কি কোনোভাবে তার দিক পরিবর্তন হয়েছে বলে আপনারা দেখেছেন? মানে একটু টক শোর মাঝখানে একটু স্ক্রলটা দেখছি বলে বলছি, আমার নামটা সৌভিক বাগচি, নট সৌরভ বাগচি, এটা তালব্য সহকার, এটা একটু কাইন্ডলি রেকটিফাই করে নেন। আচ্ছা ঠিক আছে, সৌভিক বাগচি। হ্যাঁ, দেখুন বইমেলার আগে পরে এইটার পার্থক্যটা, মানে আমি বলছি বইমেলাটার সামনে থাকা মানে অনেক বইয়ের প্রকাশ, একদম ঠিক আছে, অর্থাৎ কি হলো, আমি ঠিক মরা গাং বলবো না, অর্থাৎ গাঙে একটা নতুন জোয়ার আসছে। কেন? তার সামনে, আমার সামনে বইমেলা, আমাকে বই প্রকাশ করতে হবে। এবার ম্যাডাম যেটা বলছেন যে এখন বিজ্ঞাপনের যুগ, ঠিক, কারণ আমার বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিটাকেও কিন্তু একেবারে উপেক্ষা করলে চলবে না। কিন্তু যে প্রকাশক স্টল দিচ্ছেন তারও কিন্তু এটা মাথায় রাখতে হচ্ছে যে আমার বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগাতে হবে, আমাকে বিক্রি করতে হবে। এটা উভয়ত লাভ, বিক্রি করলে তার যেমন একটা লাভ হচ্ছে, অবশ্যই একটা আর্থিক দিক থেকে লাভ হচ্ছে, তেমনি আরেকটা লাভ হচ্ছে আরেক পক্ষে, সেটা হচ্ছে পাঠক তৈরি হচ্ছে, পাঠক সেটা পড়ছে, মানে সে ভালো মন্দ বিচার করার মতো বোধটা তার মনে তৈরি হচ্ছে ওই গ্রন্থগুলো পড়ে। লাভটা কিন্তু উভয়ত, ঠিক আছে। এখন কথা হচ্ছে ওই যে বললাম যে বইমেলা আসা মানে একটা সারা পড়ে যাচ্ছে যে আমাকে এই প্রকাশনী থেকে এই বইগুলো প্রকাশিত হবে, বা আমি এই বইমেলাতে আমার এই কবিতার বইটি বার করব, বা নভেলের বইটি বার করব, বা একটা প্রবন্ধের বই বার করব। সুতরাং পার্থক্য তো এটা আছে। আর মানের যে ব্যাপারটা আপনি বলছেন, আমি কিন্তু কখনো মনে করি না যে ত্রিপুরার সাহিত্য মানে অত্যন্ত খারাপ, এটা কখনো না, এবং অতি উৎকৃষ্ট বললেও খুব মানে কম বলা হবে। এবং আপনারা তো জানেন এইখানে মানে জয়া গোয়ালা, মানে এখানকার যিনি রয়েছেন, ওনার পাঠ্য করা হয়েছে, ওনার লেখাগুলো মীনাক্ষী ম্যাডামের যে, সেটাও পাঠ্য করা হয়েছে। আমাদের এখানে খুব প্রতিষ্ঠিত কবি আছেন, হ্যাঁ, অশোক দেব রয়েছেন, পার্থ ঘোষ রয়েছেন, ঠিক আছে, সোনালী রায় বাগচি, বা ইয়ং যারা, তারা অনেক কবিতা লিখছেন, চয়ন সাহা বলি, সৌরভ শীল বলি, ঠিক আছে। তাহলে তাহলে আমি মানটা খারাপ কিন্তু বলবো না। এবং অবভিয়াসলি একটা কথা আমি পথে ঘাটে এটা শুনি, যে যখনই আমরা ত্রিপুরার কোনো সাহিত্য চর্চা, ত্রিপুরার কোনো সংস্কৃতি চর্চার কথা বলি, তখন ইনভিরিয়েবলি আমি কেন জানি না একটা কলকাতাকে টেনে নিয়ে আসার প্রবণতা থাকে, এবং কলকাতার সঙ্গে একটা তুলনামূলক আলোচনা করার একটা প্রবণতা থাকে। তুলনামূলক আলোচনা নিশ্চয়ই হতে পারে, কিন্তু সেই আলোচনাটা গঠনমূলক সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে হোক, যাতে করে তারাও পুষ্ট হতে পারে, আমরাও পুষ্ট হতে পারি। কলকাতা বা ত্রিপুরা আলাদা কিছু নেই। বাংলা সাহিত্য ভুবনে বাংলাদেশ বলি, ত্রিপুরা বলি, বরাক বলি, পশ্চিমবঙ্গ বলি, যেখানে যেখানে বাংলা সাহিত্য তৈরি হচ্ছে, প্রত্যেকটাই আমাদের কাছে আপন সামগ্রী। কাজে এটা নিঃসন্দেহে কলকাতার সাহিত্য, এটা ত্রিপুরার সাহিত্য, বা এটা ঝাড়খণ্ডের সাহিত্য, এরম ভাবে সাহিত্যকে বিশেষিত করে গণ্ডিবদ্ধ করার আমি বিরোধী। বাংলা সাহিত্য, যে কোনো সাহিত্য, বাংলা সাহিত্য, সুতরাং প্রত্যেকের মান তারা নিজের মতো করে লিখছেন। প্রত্যেকটা সমাজের,
পারিপার্শ্বিকতার ওপরে, পরিবেশের ওপরে নির্ভর করে সময়ের দর্পণে সাহিত্য নতুন ভাষা পাচ্ছে, সেটা সব জায়গাতেই নতুন পরিভাষা তৈরি হচ্ছে, মান অতি উৎকৃষ্ট হচ্ছে এবং মান ক্রমশ বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক। দিদি, রাজ্যের সাহিত্যের বিকাশে আগরতলার বইমেলা মানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনার মনে হয়? 100% অবশ্যই, কারণ একটা বুক ফেয়ার হবে, প্রতি বছর একটা বুক ফেয়ার হয় এবং বুক ফেয়ারকে সামনে রেখে লেখা শুরু হয় এবং লিখছে কবিতারা, যারা কবি তারা কবি লিখছেন বা প্রবন্ধ লিখছেন বা নাটক, উপন্যাস, যে দিকে আছে তারা সেটাকে সামনে লিখছে, মানে রেডি করছে, সারা বছর জুড়েই তারা রেডি করছে। তো স্বাভাবিকভাবে যে এই যে ধরেন বিভিন্ন সাহিত্যের যে শাখা প্রশাখাগুলো আসছে ত্রিপুরাতে, এবং আমার মনে হয় বিগত 80-র দশকে বুক ফেয়ার এখানে শুরু হয়েছিল, তো 80-র দশক থেকে এখন পর্যন্ত যে বুক ফেয়ার ত্রিপুরায় হয়েছে একটার পর একটা, যদিও আমি প্রথম দিকে তখন দেখিনি বা ছিলাম না আমি ত্রিপুরায়, কিন্তু পরবর্তী সময় প্রত্যেক বছরই দেখা যায় যে কলেবর কিন্তু বাড়ছে, বুক ফেয়ারের কলেবর বাড়ছে, বুক ফেয়ারের বিক্রেতা বাড়ছে, মানে বিক্রেতাও কিনছে, ক্রেতা স্টল বাড়ছে, বিক্রেতা বাড়ছে, ক্রেতা বাড়ছে, টাকাও বাড়ছে, টাকার অ্যামাউন্টও বাড়ছে। প্রত্যেক বছর আপনি গেস করে দেখবেন যে গতবার থেকে এবছর মিনিমাম 5-7 লাখ টাকা বা আরো 8-10 লাখ টাকা হয়তো বেড়ে গেছে বিক্রিটা। তাহলে এই যে একটা কি বলবো এটাকে, আমি একটা বেশ বড় কথাই বলে ফেলছি, জানি না এটা আমার সঙ্গে অন্যেরা সহমত হবেন কিনা, যে এটা একটা ইন্ডাস্ট্রির মতোই হয়ে যাচ্ছে। যেমন সিনেমাকে আমরা ইন্ডাস্ট্রি মনে করি, যে সিনেমার সঙ্গে যুক্ত যারা নায়ক নায়িকা তো আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে অনেক মানুষ বেঁচে আছে এবং এটা নতুন নতুন ইন্ডাস্ট্রির মতো নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, কিন্তু প্রোডাকশন তৈরি হচ্ছে। তো আমাদের এই বুক ফেয়ারটাও একটা ওয়ান কাইন্ড অফ শিল্প বলে আমি মনে করি। একদম সেটাই তো হওয়া উচিত, একদম। এবং এই যে এখানে এই জায়গাটাতেই বলতে হয় যে শুধু বুক ফেয়ারটাকে কেন্দ্র করে, যেহেতু আপনি ইন্ডাস্ট্রি বললেন, যে রাজ্যের নতুন যে কবি লেখকরা যারা রয়েছে তাদের অনুপ্রাণিত করতে একটা বইমেলায় কি তাহলে যথেষ্ট, নাকি মানে বইমেলা বই প্রকাশ ছাড়া রাজ্যে অন্য কোনো ধরনের মেলাটাও তো হয়? এখানে প্রকাশকদের একটা মেলা হয়, এখানে গভর্নমেন্টের যে অনুদান দিয়ে একটা মেলা হচ্ছে বা গভর্নমেন্ট যেটার সঙ্গে যুক্ত, এছাড়াও একটা পাবলিশার যারা বুক সেলার্স এবং পাবলিশার, তারাও কিন্তু একটা বুক ফেয়ার করছে আজকে গত কয়েক বছর যাবত। বুক ফেয়ার ছাড়া, বইমেলা পুস্তক মেলা ছাড়া, এছাড়া এই যে তাদের প্রতিভা বিকাশের জন্য আর কি কি সুযোগ রয়েছে বা কি কি সুযোগের প্রয়োজন রয়েছে বলে মনে হয়? যেহেতু আপনি সুন্দরভাবে বললেন যেটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে, আর কি কি ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে সারা বছরে? কেন 365 দিনে 15 দিনের বুক ফেয়ার বা 10 দিনের পুস্তক মেলা, এটাই কি যথেষ্ট? শুধু বই মেলাকে কেন্দ্র করে বই প্রকাশ না, এটা হচ্ছে প্রথম কথা। একদম। অন্যান্য দিনগুলোতে এই প্রকাশের ব্যাপারটা একেবারে একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে, যে শুধুমাত্র বইমেলা, যেটা আমি বললাম বইমেলা আসছে আবার বই প্রকাশের জোয়ারটা বাড়ছে, শুধুমাত্র সেটা না, বছরের সমস্ত সময় প্রকাশ। 15 আগস্টের দিন বই প্রকাশ হতে পারে, নিশ্চয়ই হতে পারে। গান্ধী জয়ন্তীতে বই প্রকাশ হতে পারে, দুর্গাপূজা উপলক্ষে বই প্রকাশ হতে পারে, শুধু সোভিনির কেন প্রকাশ হবে, বই প্রকাশ হতে পারে। না, হয়ও তো মাঝে মাঝে হয় না তারা, মাঝে মাঝে হয়, হচ্ছেন। শুধু বুক ফেয়ারই হচ্ছে এমন না, ত্রিপুরাতেও বুক ফেয়ারের বাইরেও প্রকাশিত হয়। এবং না, আমি বলতে চাইছি ম্যাডাম, সেটাকে একটু ব্যাপক মাত্রায় যদি নেওয়া যায়। এবং আমার একটা এটা আবেদন থাকবে, আমি আপনাদের এই চ্যানেলের মারফত সমস্ত প্রকাশকদের প্রতি এবং অবশ্যই সকলের প্রতি, সরকারের প্রতি মানে দৃষ্টি আকর্ষণ করি, আমি বলতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যে সত্যি একটা বই পাড়া তৈরি হোক না, যেটা ম্যাডাম বললেন, একটা বই পাড়া তৈরি হোক, যে বই পাড়াতে অন্তত সন্ধেবেলায় পাঠক পাঠিকা বা যারা লিখছেন তারা গেলেন, বই নিলেন, একেবারে নির্ভেজাল স্বাস্থ্যকর একটি আড্ডার জায়গা হয়ে উঠুক আমাদের মানে সেই বই পাড়াটা। এটা আমার আবেদন থাকবে, একটা কাইন্ড রিকোয়েস্ট থাকবে। আমি সরকারেরও এখানে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আমাদের রাজ্যে একটা বই পাড়া হোক। ঠিক, খুব সুন্দর বই পাড়া হোক। খুব সুন্দর একটি প্রপোজাল আপনার ডক্টর বাগচি, এবং দিদিও সহমত পোষণ করলেন আপনার সঙ্গে। বই পাড়া হোক আমাদের রাজ্যে বা আমাদের শহরে, আমাদের প্রাণের শহর আগরতলা শহরে একটি বই পাড়া হোক, যেখানে অনেক বই থাকবে এবং বই প্রেমীরা, বই পিপাসুরা বছরে 365 দিন যে কোনো মুহূর্তে যাবে, সেখানে গিয়ে
বই পড়বে, সঙ্গে বই নিয়ে আড্ডা হবে, সাহিত্য চর্চা হবে। মানে কিরকম হতে পারে, ধরুন আমি বই কেনার জন্য গেলাম না বই পাড়াতে, আমি নিখাদে আড্ডা মারতে গেলাম, ঠিক আছে, বন্ধুদের সাথে। এবার আমার কোনো এক বন্ধু হয়তো আমাকে বললো, জানিস তো এই বইটা বেরিয়েছে, আমি পড়েছি, আর না রে আমি নেবো না, আজকে আমি নেবো না। সে 2 দিন বললো, 3 দিন বললো, 4 দিন বললো আমি নেবো না, 5 দিনের দিন বললো দূর ছাই, এতবার দেখি তো কি বই, এটা কিনি, তা পড়লাম তো পড়লাম। এটা কিন্তু মানে খুব একটা স্বাস্থ্যকর জায়গা হবে, এটা উচিত। আমাদের ছোটবেলায় আমরা কমিক্স কিনতাম, হাদা ভুদা, বাটুল দি গ্রেট, টিনটিন, এই ধরনের কমিক্স। একটু বড় যখন হয়ে তখন ভূতের গল্প পড়তাম, গোয়েন্দার গল্প পড়তাম, আর তারপর বিভিন্ন ধরনের উপন্যাস পড়েছি। এবার একটু যখন বড় হয়েছি তখন বিভিন্ন ধরনের গল্প, রোমান্টিক গল্প বলুন বা সাসপেন্স বলুন বা উপন্যাসও পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আজকের প্রজন্মের পাঠকরা কি ধরনের লেখা বেশি পছন্দ করছে এবং কি পছন্দ করছে? না তারা বেশিটা দেখুন, আমি এই যে গেলাম, আমি 2 দিন গেছি, মানে যেহেতু কাজের সুবাদে আমাকে ধর্মনগরে থাকতে হয়, আমি সপ্তাহান্তে এসে গেছি, ওই জন্য আমার এই নিয়ে 2বার হলো, মানে এবারে 42তম বইবার। আমি যেটা দেখেছি জানেন তো, মানে ছেলে মেয়েদের মধ্যে, এটা খুব সত্যি কথা, আমার সিলেবাস ভিত্তিক যে রেফারেন্স বই আছে এটার প্রতি একটা প্রবণতা আছে, এটা থাকাই স্বাভাবিক, আগে প্রয়োজন তার। হ্যাঁ, আমার ওটা আগে প্রয়োজন, আমার রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কোনো একটা রেফারেন্স লাগবে, বা আমার সতী ময়না লোকচন্দ্রানীর উপরে কোনো রেফারেন্স লাগবে, এটা তো আছে। কিন্তু আর একটা প্রবণতা আমি দেখছি যে এটার পাশাপাশি কিন্তু তারা কবিতার বইও কিনছেন। আচ্ছা, হ্যাঁ, কবিতার বইও কিনছেন। মানে এই সমাজকে, আমি মনে করি সমাজকে বলুন, দেশকে বলুন, সময়কে বলুন, ধরে রাখে সাহিত্য সংস্কৃতি এবং আরো বিশেষ করে কবিতা। একটি সূক্ষ্ম শিল্পকলা, যা কিন্তু অবশ্যই মানুষকে এগিয়ে চলার পথে এত বেশি প্রেরণা যোগায়, এত উষ্ণতা যোগায়। আমি দেখেছি যে সমস্ত যারা ইয়ং রয়েছে, যুবক যুবতীরা রয়েছে, তারা যেরকম তাদের আবশ্যিক যেরকম সিলেবাসের পাঠ্য বই ক্রয় করছে, তেমনি কিন্তু কবিতার বইও নিচ্ছে। দিদি, আপনি কি দেখলেন? আপনি তো এরকম ভাবে বলছিলেন কিছুক্ষণ আগে, শুরুতেই সেই জিনিসটা বলছিলেন যে কি পড়ছে আজকাল। শুধু কি পাঠ্য বই বা রেফারেন্স বইগুলোর উপরেই তাদের ঝোঁক থাকে বেশি বইমেলাতে গেলে, নাকি যে আমি যেটা বলছিলাম যে আমাদের সময় যে বইগুলো আমরা পড়তাম, বিশেষ করে গোয়েন্দা গল্পগুলো, গোয়েন্দা সিরিজটা, বা এই যে ভূতের গল্প, একটু যখন ছোট ছিলাম ভূতের গল্প, সাসপেন্স, থ্রিলার, এগুলো কি বইয়ের পড়ছে আজকাল, নাকি ওই মুঠোফোন এসে যাওয়াতে সেগুলোর প্রতি ক্রেজটা কমে যাচ্ছে অনেকটাই? না আপনি যেটা বলছেন, হয়তো আমি আগেই বলেছি যে কিছুটা হয়তো আংশিক সত্য হলেও বই কিন্তু কিনছে না একদম এ কথা বলতে পারবো না, অবশ্যই বই কিনছে, এবং বইও কিনছে, এবং এখন টিনটিন, হাদাবোদা, এগুলোও কিন্তু ছেলেমেয়েরা, কিছু ছেলেমেয়েরা পড়তে ভালোবাসে। আমি কলকাতা গেলাম, কলেজ স্ট্রিটে যাবো, শুনি আমার নাতি আমাকে বলছে তুমি আমার বাটুল দি গ্রেটটা নিয়ে আসবে, কিন্তু তুমি কলেজ স্ট্রিটে যাচ্ছ তো তুমি বাটুল দি গ্রেটটা আনবে। এনিহাও আমি বাটুল দি গ্রেটটা পেলাম না, ওর জন্য নন্টে ফন্টে নিয়ে এলাম। ও বললো, বা এটা তো এনেছো, খুব ভালো করেছো, কিন্তু বাটুল দি গ্রেটটা আমার দরকার ছিল। তো একটা ওর 6-এ পড়ে, একটা মানে সরি ওর বয়স 6+, তো ওর মা সঙ্গে সঙ্গে বলছে, মনি তুমি এনেছো যে, তুমি না আনলেও পারতে, আমাকে ও চায়নি, তোমাকেই চেয়েছে, দেখো তুমি ঠাম্মি তোমাকে চেয়েছে। এগুলো আমার সব ওর মানে বাবার, মানে বাচ্চাটার বাবার ছোটবেলাকার সিরিজ আছে সব। তো বলছে এগুলো তো সব রয়েছে তোমার বাবুর, তোমাকে আমি দিয়ে দেবো। তাহলে এই যে বই কিনছে না, পড়ছে না, বইমুখী না। আর আরেকটা জিনিস কি জানেন, যেটা আমার সব সময় মনে হয়, যে বাড়িতেও একটা এনভায়রনমেন্ট লাগে, বাড়িরও একটা এনভায়রনমেন্ট প্রয়োজন আছে। এই বড়রা পড়ছে কিনা, এই একদম এই কথা, বাড়ির এনভায়রনমেন্ট এবং স্কুলের যারা টিচার আছে, কলেজ টিচার যারা আছেন, তারাও ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি আজকে যা বই কিনি তার মধ্যে থেকে আমি কিন্তু কঙ্গোই টিনটিন এই বইটা কিন্তু নিজে কিনেছি। এবং আমাকে কিনতে দেখে একজন দিদি বললেন যে একেবারে বাচ্চা। আমি বললাম হ্যাঁ, আমার ওই যে বললাম শৈশবের ওই বিন্নিদানের কই আমার শৈশব কৈশারটাকে খুঁজে বেড়ানোর জন্য আমি কিন্তু স্বেচ্ছায় আনন্দে টিনটিনের বইটা কিনেছি। যখন বড় হয়েছি, যখন কুসংস্কার মানে বুঝেছি যেটা কুসংস্কার, তখন থেকে সবসময় চেয়েছি যে একটা ভূত আমার সামনে এসে দাঁড়াক, কোনো সময় চেয়েছি যে কোনো জায়গায় একটা ভূত এসে দাঁড়াক, কারণ আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু ভূতের গল্প পড়তে ভালো লাগে, আজও পড়তে মজা লাগে। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আজকের প্রজন্ম যারা লিখছেন, যারা সাহিত্য চর্চা করছেন,
যেহেতু অনেক সময় বলা হয় যে পাঠকদের কথা মাথায় রেখে ওনারা লেখেন, অনেক সময় প্রকাশকরা বলে দেন কি লিখতে হবে, কিন্তু অর্ডারই লেখা, হ্যাঁ ফরমাইশি লেখা। কিন্তু আপনাদের কি মনে হয় যারা লিখছেন, সাহিত্য চর্চা করছেন, লেখকরা, কবিরা কি লিখবেন, এবং একজন ভালো কবি, একজন সাহিত্যিক হতে গেলে পাঠকদের জায়গায় দাঁড়িয়ে আপনি তাদের কাছে কি হবে? না, আমি একটু বলে নিই ব্যাপারটাতে। সেটা হচ্ছে যে ফরমায়েশি লেখা কিন্তু মানে কাম্য না। কেন কাম্য না? কারণ ফরমায়েশি লেখা মানে হচ্ছে আমি সৃষ্টি করতে গিয়ে আমি অপরের নির্দেশকে মান্যতা দিয়ে আমি আমার সৃষ্টিশীলতাটাকে একটা গণ্ডিবদ্ধ করে ফেলছি, আমার এটা মনে হয়। আমাকে যে ফরমাস দেওয়া হচ্ছে আমি সেই ফরমায়েশি লেখা দিচ্ছি। কি করতে হবে যেটা, সেটা করছেন না তা নয়। সকলে যে মানে ফরমায়েশি কবিতা লিখছে তা তো নয়, বা নভেল লিখছে তা তো নয়। আসলে কি সময়টাকে চরিত্র করে তুলতে হবে। চরিত্র যদি কেউ থাকে, সেটা কবিতাতে বলি, সেটা মানে উপন্যাসে বলি, নাটকে বলি, সময়টাকে চরিত্র করে তুলতে হবে। কারণ আজ থেকে 10 বছর আগে কিন্তু আমি যেভাবে ভেবেছি, যেভাবে জীবনকে দেখেছি, আমি এখন সেভাবে দেখছি না। কাজে সব কথার মূল কথা হচ্ছে পরিবর্তিত সময়ের রূপরেখাটিকে ধরা, তবেই কিন্তু সেটা অনেক বেশি মূল্যবান হবে এবং সেই সাহিত্য অনেক বেশি কালজয়ী হবে। আমি এই প্রসঙ্গে একটু ছোট্ট করে একটা কথা বলি। এই ফরমাইশি লেখার কথাটা যখন এলো, কবি নজরুল ইসলাম আমার সামনে আছেন, ওনাকে দেখেই আমার হঠাৎ করে মনে হলো, উনার ছোট ছেলেটা যখন মারা যান তখন উনি কপর্দক শূন্য, এবং বুলবুলের দাফন ক্রিয়া যে উনি করবেন, পয়সা নেই ওনার কাছে। উনি অনেকের কাছে গেলেন, অনেক প্রকাশক, অনেক সবাই ওনাকে না করে দিলেন। তারপর একজন প্রকাশক ওনাকে একটা কন্ডিশন দিলেন যে আমি আপনাকে 35 টাকা দিতে পারি, আপনার আমাকে এই মুহূর্তে এক্ষুনি আপনাকে আমার একটা গান বা কবিতা লিখে দিতে হবে। তো এটা কোনো রেখা দেয়নি, কি কিসের উপর এরকম কোনো নির্দিষ্ট রেখা দেয়নি, আপনাকে এই মুহূর্তে আমাকে এক্ষুনি লিখে দিতে হবে। তখন কিন্তু ওনার ছেলে বুলবুল কিন্তু বাড়িতে ডেড বডি পড়ে আছে, দাফন ক্রিয়া উনি করতে পারছেন না। হ্যাঁ, এবং উনি তখন এই ফরমাইশি লেখা লিখলেন। ফরমাইশি শব্দটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক 100 বার, কিন্তু আমাকে যদি প্রকাশক এরম নির্দিষ্ট করে দেয়, মানে রেখা যদি টেনে দেয়, যে রেখার মধ্যে যদি রেখা টেনে দেয়, তাহলে অসুবিধা। হ্যাঁ, আপনাকে এটাই করতে হবে, তাহলে আপনি ওনাকে জয়ী ঘোষণা করবেন, এমন ভাবে দেখাবেন, এনাকে পরাজিত করবেন। আমি এই ফরমায়েশের কথা বলতে চাইছি। বুলবুলের জন্য যে লেখা লিখে দিতে বলেছে, এটা ফরমায়েশের চেয়ে আমি আরো বিশেষ করে মনে করি একটা আহ্বান। এই আহ্বানটাকে সারা দিয়ে উনি ওরকম কালোজয়ী সৃষ্টিটা করতে পেরেছিলেন। কিন্তু এক্স্যাক্টলি ফরমায়েশে বলতে আমার এরকম ফরম্যাটে আপনি লেখাটা দিন, তাহলে বাজারে খাবে বেশি। ঠিক আছে, এই জন্যই মানে ভালো বই বা ভালো লেখা সেটা পোকায় কাটে বেশি, বাজারে কাটে কম। ঠিক। আর একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যে শিশুদের বই মেলায় নিয়ে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের এই স্মার্টফোন মুখী না করে বইমুখী করাটা আজকের যুগে, এই মুহূর্তে, বর্তমানে কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? ভীষণ ভাবে প্রয়োজন, অবশ্যই ভীষণ ভাবে প্রয়োজন। শিশুরা মা বাবার হাত ধরেই বই মেলায় যেতে শুরু করে। তখন ওরা বই বুঝুক না বুঝুক, কিনুক না কিনুক, হয়তো ওরা অন্য কিছু কিনতে চাইছে, বা যেমন কলকাতা বুক ফেয়ারে আমরা চালের মধ্যে, ছোট্ট একটা চালের মধ্যে নাম লিখে দিত, একটা হোমিও শিশির মধ্যে ঢুকিয়ে দিত আঠা দিয়ে। এটাও একটা, মানে এটা দিয়ে আমার শুরু হয়েছিল বুক ফেয়ার, আমার মনে আছে। তখন আমার বয়স কত, 3, 3.5 বা 4 হবে, স্মৃতি একটা। তো এই যে ছেলে মেয়েরা বই বুক ফেয়ারে যাচ্ছে বাবা মার হাত ধরে, বাবা মা কিনছে, বাবা মা দেখছে, বা 5 জনের সঙ্গে পরিচয় হচ্ছে, ওদের কিন্তু বই মেলা সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে। কয়েক বছর এরকম হাঁটাচলা করলে বুক ফেয়ারটা কি, বুক ফেয়ারটা কি ধরনের আলোচনা হয়, কোন ধরনের মানুষ আসে, কি আসে না আসে, এগুলো ওরা উজ্জীবিত হয় এবং ওরা উৎসাহিত হয়। আমি আগেই আপনাকে বলেছি যে বাড়ির পরিবেশটাও ছেলে মেয়েদেরকে কিন্তু পাঠ্যমুখী করে। বাড়িতে আমার যদি ছোটখাটো একটা বইয়ের আলমারি বা দুটো র্যাকও যদি থাকে, সেখানে শুধু স্কুলের বই, কলেজের বই না, এর বাইরেও যদি 2-4টে বই আমি রাখি, ছেলেমেয়েরা তো পড়বে। শুধু সিলেবাসের বই নয়, আমি এটাই তো বলছি, শুধু স্কুল কলেজের বই না, সিলেবাসের বাইরের বই, বাইরের বই, তাহলে কিন্তু ছেলেমেয়েরা পড়ে, অবশ্যই তৈরি হবে তো তাদের। ডক্টর বাগচি, অনুষ্ঠান শেষ করব, একটা শেষ
আপনার কাছে থাকবে প্রশ্ন ঠিক নয়, আপনার কি বার্তা থাকবে যারা শিক্ষিত অথচ যারা বইমেলায় যান না, বই কেনেন না, বা প্রিয়জনদের নিয়ে বইমেলায় গিয়ে অন্য জায়গায় খরচ করেন অথচ বই হাতে তোলেন না, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে? তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা গ্রিক দেবতা জেনাসন, জেনাসের দুটো মুখ, একটা মুখ ফেলে আসা কালের দিকে আর একটা মুখ অনাগত কালের দিকে। আপনারা যেমন সংসারের ব্যস্ততা থাকবে সেদিকে মাথাটা ঘুরিয়ে আছেন, বইমেলার দিকেও ঘোরান, বইয়ের দিকে ঘোরান। ম্যাডাম যেটা বলছেন, ছোট ছোট শিশুদের জন্য, আপনার পরিবারের, তাদের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য এখনো বলবো বইমেলা আসুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য এবং আলোচনা করার জন্য। এবং বইমেলা আরো 2-3 দিন রয়েছে, আশা করি আপনারা যাবেন, নিশ্চয়ই যাবেন, ঘুরবেন। প্রতি বছরই ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, প্রতি বছরই বইমেলা উপলক্ষে বহু নতুন বই প্রকাশ হয়। আগরতলা বইমেলা যেন এতটাই সমৃদ্ধ হয় যে মেলার শেষ দিন পর্যন্ত যেন প্রকাশকদের নতুন বই নিয়ে আসতে হয় মেলায়। বই আসুক নতুন ঘ্রাণ আর আবেগ নিয়ে, লেখক, প্রকাশক, পাঠক সবার মুখে তৃপ্তির হাসি ফুটুক। আরো জনপ্রিয় হয়ে উঠুক আগরতলা বইমেলা। আর তা সম্ভব হবে সবার সম্মিলিত প্রয়াসে। যে বিষয়গুলো আজ আলোচনা হলো সেদিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে অবশ্যই বই পড়াও হবে, বইমেলা আরো জাঁকজমক হবে এবং প্রতিটি ঘরে বই যাবে, সবাই বই পড়বে। আমরা বিশ্বাস করি রাজ্যের বহু সংখ্যক লেখক, কবির মধ্যে থেকেই আগামীর পথ প্রদর্শক বেরিয়ে আসবেন। তাই রাজ্যের সাহিত্য চর্চার নানান দিক সহ রাজনৈতিক এবং সামাজিক আঙ্গিনায় চোখ রাখছি আমরা। আর দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।